নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। ভারতবর্ষকে মাদার অফ ডেমোক্রেসি বলেছেন কে? এরকম এক অদ্ভুত থিওরি এনে হাজির করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই মাদার অফ ডেমোক্রেসির নৃত্য দেখার জন্য 18টা রাজনৈতিক দল আসছে এই দেশে। নেপালের কমিউনিস্ট পার্টির থেকে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টিও আসছে ভারতের নির্বাচন দেখতেই নয়, তারা বিজেপি দপ্তরে যাবেন, বিজেপির প্রচার দেখবেন, বিজেপির নেতাদের সঙ্গে কথা বলে এদেশের গণতন্ত্রের কথা জানবেন। এদিকে ঠিক একই সময়ে দেশের মিডিয়া ইত্যাদি হাতের মুঠোয় আনার পরে এবার মোদী শাহের নজর ডিজিটাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার কাজ কারবারের দিকে। হঠাৎ বিজেপি বিরোধী, মোদী বিরোধী ভিডিও সমাজ মাধ্যমে আসছে, ভাইরাল হচ্ছে। কারা এর পেছনে, কারা টাকা ঢালছে তা জানার জন্য টিম তৈরি হয়েছে। শখানেক সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল ইত্যাদি বাছাই করা হয়েছে, 27টা চ্যানেলকে বন্ধ করাও হয়েছে। কিন্তু দেশ নাকি মাদার অফ ডেমোক্রেসি। এটা তো ঘটনাই যে আমাদের দেশে পার্টিসিপেটরি ডেমোক্রেসির ইতিহাস আছে। ষোড়শ জনপদের সময় থেকেই এই ইতিহাস আমরা জেনেছি। সারা বিশ্ব গণতন্ত্রের বিভিন্ন ধারণার জন্ম হয়েছে, বিশ্ব জুড়ে তার রূপান্তর হয়েছে। কিন্তু বিত্তবান মানুষের গণতন্ত্র থেকে মানুষের গণতন্ত্র পর্যন্ত অনেক পথ হেঁটেছে পৃথিবী। সে পথে গণতন্ত্রের বিভিন্ন অনুষঙ্গের পরিবর্তন, পরিমার্জন হয়েছে। ধরুন নির্বাচন, প্রথমে সবার ভোটাধিকার ছিল না, নারীদের ছিল না, দাসেদের ছিল না। ক্রমশ ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, প্রত্যেকের ভোটাধিকারকে কেবলমাত্র বয়সের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। মানে 18 বছর বয়স হয়েছে, এবার আপনি ভোট দিতে পারবেন। তো এমন বিশাল, বিস্তৃত এবং ধীরে ধীরে গড়ে ওঠা এক ধারণার মা হলো ভারতবর্ষ। এমন এক শব্দবন্ধের কি খুব প্রয়োজন ছিল? ছিল কি ছিল না তা নিয়ে বিতর্ক হোক, কিন্তু আপাতত মোদিজির ভাষায় ভারতবর্ষ হলো মাদার অফ ডেমোক্রেসি তর্কের খাতিরে মেনে নিলাম, কারণ এই ধারণা এসেছে দেশের ফাদার অফ পাওয়ারের কাছ থেকে। ক্ষমতার চূড়োয় বসে থাকা মানুষের এটাই সুবিধে। উনি বলেছেন আচ্ছে দিন লায়েঙ্গে, কাজেই আচ্ছে দিন এসে গেছে। সে আচ্ছে দিনকে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মানুষের জীবনযাপনের মান দিয়ে মাপামাপি করার কোনো কথাই তিনি বা তার সমর্থকেরা শুনবেন না। কারণ ওই যে ফাদার অফ পাওয়ার যে কথা বলেছেন তা তো মিথ্যে হতেই পারে না। তো সেই মাদার অফ ডেমোক্রেসিতে এই বছর খানেক আগেই এক বোমা ফাটিয়েছিলেন টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডোরসি। তিনি জানিয়েছিলেন কৃষক আন্দোলনের সময় আন্দোলনকারী, সেসব আন্দোলনের খবর যারা ছড়িয়ে দিচ্ছিলেন সেই সব সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল ভারত সরকার। বন্ধ না করলে পুলিশের রেড ইত্যাদি ধমকিও দেওয়া হয়েছিল। কে ভাই এই জ্যাক ডোরসি, যিনি মাদার অফ ডেমোক্রেসির, ফাদার অফ পাওয়ারের বিরুদ্ধে এতটা বড় কথা বলে দিলেন? তিনি হলেন টুইটারের প্রতিষ্ঠাতা এবং কিছুদিন আগে পর্যন্ত টুইটারের সিইও ছিলেন। মার্চ 2006-এ জ্যাক ডোরসি, নোয়া গ্লাস, বেচ স্টোন, ইভান উইলিয়ামস এই 4 জন মিলে এই টুইটার শুরু করেন এবং তা খুব শিগগিরই গোটা দুনিয়ার অন্যতম চিন্তা প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। তো সেই জ্যাক ডোরসি বলছেন যে ভারত সরকার এই সোশ্যাল মাধ্যমে সরকার বিরোধীদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল। এই খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সরকারের এক শিকি মন্ত্রী জানিয়েছেন এই অভিযোগ সর্বৈব মিথ্যে, ভিত্তিহীন। মোদী শাহ কিন্তু মুখ খোলেননি। স্বাভাবিকভাবেই বিরোধীরা হইচই শুরু করেছিলেন। আমরা ওই বক্তব্যের বিরোধিতা বা সমর্থনের কথাতে যাচ্ছি না, বরং যেভাবে এক অপরাধের তদন্ত হয়, চলুন সেভাবে বিষয়টাকে খুঁটিয়ে দেখা যাক। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রথম কথা হলো, জ্যাক ডোরসি এই বক্তব্য নিশ্চিতভাবেই সরকার বিরোধী। তো এক আমেরিকান ভদ্রলোক, যথেষ্ট পয়সা কড়ি আছে, তিনি মোদিজির বিরোধিতা করবেন কেন? কোন কারণে?
তার অতীত কাজকর্ম থেকে তেমন কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। হতে পারে উনি টাকার বিনিময়ে এই কাজ করছেন। সেক্ষেত্রে রাহুল গান্ধীর কংগ্রেসের থেকে অনেক বেশি পছন্দের হওয়া উচিত বিজেপি, যারা দেশের অন্যান্য রাজনৈতিক দলের মিলিত সম্পদের দ্বিগুণেরও বেশি বিত্তবান। এই বক্তব্য দিয়ে জ্যাক ডোরসি ব্যক্তিগত লাভের কোনো মোটিভ দেখা যাচ্ছে না। এটা যদি উনি মিথ্যেই বলে থাকেন তাহলে তার পিছনের কোনো কারণ এখনো পর্যন্ত আমাদের হাতে নেই। ওদিকে ভারত সরকারের বিবৃতির সপক্ষেও এমন কোনো প্রমাণ বা যুক্তি খাড়া করা হয়নি যা দিয়ে প্রমাণ করা যায় যে ভারত সরকার সত্যিটা বলছে, জ্যাক ডোরসি মিথ্যে বলছে। তাহলে আর কিভাবে এই তথ্যকে যাচাই করা যাবে? তথ্য দেশের অন্যতম বিরোধী নেতা রাহুল গান্ধীর টুইটার অগস্ট 2021 সালে ব্লক করে দেওয়া হয়। অগস্ট 2021 মানে কৃষক আন্দোলনের চূড়ান্ত সময়। বিভিন্ন মহলের বিরোধিতার পরে সেই অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, কিন্তু তাকে রেস্ট্রিক্টেড করা হয়, মানে তার টুইট সব জায়গায় পৌঁছবে না, ফলোয়ারদের কাছেও তার টুইট পৌঁছবে না ইত্যাদি। এসব কলকবজা আছে, করাও যায়। তো 6 মাস এরকম চলতে থাকে। শেষে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালে এই খবর ছাপার পরে হঠাৎই তার টুইটার অ্যাকাউন্ট আবার আগের মতো দেখা যেতে থাকে, সাবস্ক্রাইবও বাড়তে থাকে। একই ঘটনা ঘটে বিভিন্ন আন্দোলনকারী সংগঠন, বিভিন্ন সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্টের সঙ্গে। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছিল দ্য ওয়্যার, সেসব গুগল করলেই পাওয়া যাবে। অর্থাৎ জ্যাক ডোরসি যা বলেছিলেন তা বহু আগেই আমাদের জানা ছিল, এটা কেবল অফিশিয়াল কনফার্মেশন। মানে টুইটারের এক বড় কর্তা নিজের মুখেই সেদিনের সেই খবরগুলোকে স্বীকৃতি দিচ্ছেন। তিনি অবশ্য ঝপাং করে এই ভারতের সরকার নিয়ে কথা বলেননি, তিনি এক ওয়েব ম্যাগাজিনে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন ভারতবর্ষে নাকি গণতন্ত্র আছে, সেখানকার সরকার টুইটার অথরিটিকে নির্দেশ দিয়েছিল বেশ কিছু টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার জন্য। সেগুলো সবই সরকার বিরোধী টুইটার হ্যান্ডেল ছিল। এই কথাগুলোর সঙ্গে যদি অগস্ট 2021-এর ছবিকে মেলানো হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে টুইটার কর্তৃপক্ষকে এরকম নির্দেশ দেওয়া হয়েছিল এবং প্রাথমিকভাবে সেই নির্দেশ পালন করা হয়েছিল। ট্র্যাক্টর টু টুইটার নামে জনপ্রিয় কৃষক আন্দোলনের টুইটার হ্যান্ডেল বন্ধ করা হয়েছিল। সিপিআইএম এর মোহাম্মদ সেলিম এবং সিপিআইএম পন্ডিচেরির টুইটার হ্যান্ডেল বন্ধ করা হয়। ওয়েব ম্যাগাজিন দ্য ক্যারাভ্যানের টুইটার হ্যান্ডেল সমেত 300 অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, যে খবর তখন টাইমস অফ ইন্ডিয়াতে ছাপা হয়েছিল। তার মানে টুইটার অ্যাকাউন্ট যে বন্ধ করা হয়েছিল তা আমাদের জানা ছিল, কারণটা এতদিনে জানা গেল। আসলে বেয়ারা সংবাদ মাধ্যমকে শায়েস্তা করার সব তরিকাই আমাদের মাদার অফ ডেমোক্রেসির ফাদার অফ পাওয়ার জানেন। গদি মিডিয়ার দিকে তাকিয়ে দেখুন। এই 2014 থেকে প্রকৃত অর্থে যারা সাংবাদিক তাদের অবস্থা দেখুন, তাদেরকে কিভাবে ছাঁটাই করা হয়েছে বা পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তা দেখুন। রবিশ কুমার, পুণ্যপ্রসন্ন বাজপেয়ী, সংকেত উপাধ্যায়, বরখা দত্ত, নামের তালিকা শেষ হবে না। তাকিয়ে দেখুন বেয়ারা সংবাদ মাধ্যম আর সাংবাদিকদের বিরুদ্ধে সরকারের আনা মামলাগুলোর দিকে। বিনোদ দুয়ার উপরে রাষ্ট্রদ্রোহিতার মামলাও করা হয়েছিল। এই কদিন আগে দৈনিক ভাস্করের এক সাংবাদিককে আঙুল তুলে শাসাতে দেখা গেল মন্ত্রী স্মৃতি ইরানিকে। সে সাংবাদিকের চাকরি গেছে। নিউজ ক্লিকের সম্পাদক মালিক জেলে, কলকাতা টিভির সম্পাদক জেলে। এসব তো সরকার করেছে, কিন্তু সমস্যা হলো নিত্য নতুন গজিয়ে ওঠা নেট দুনিয়ার সংবাদ মাধ্যম আর সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার ইত্যাদি, যেখানে খবর চাপা যাচ্ছে না। কার্বাঙ্কলের 100টা মুখের মতো এক মুখ বন্ধ করা হলে অন্য মুখ থেকে পুঁজ রক্ত বেরিয়ে আসছে। শরীরের আসল হাল হাকিকত বোঝা যাচ্ছে। আজকে দিনের বদলে স্বাধীনতার পরে জঘন্যতম দিনগুলোর কঙ্কাল চেহারাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। সমস্যার গভীরতা আরো অনেক বেশি।
দেশের সংবিধানের মৌলিক অধিকার চ্যাপ্টারে 19 নম্বর আর্টিকেল বলছে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা, মানুষের চিন্তা অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতার কথা। সেই স্বাধীনতা আজ প্রতিপদে লঙ্ঘিত হচ্ছে, আবার উল্টোটাও হচ্ছে। তৈরি হচ্ছে ভুয়ো সংবাদ মাধ্যম, তৈরি হচ্ছে তাদের লক্ষ লক্ষ ভুয়ো সাবস্ক্রাইবারের সংখ্যা, সেখান থেকে ছড়ানো হচ্ছে বিষ, দাঙ্গার কুমন্ত্রণা। সেখানে কোনো আগল নেই, সেই তীব্র ধর্মীয় মেরুকরণে কোনো নিষেধাজ্ঞা নেই, সেই রাশি রাশি মিথ্যের ওপর কোনো নজরদারি নেই। এই বাংলার ইউটিউব চ্যানেল লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, তার অর্ধেকেরও বেশি 70% পর্যন্ত গুজরাটের, মহারাষ্ট্রের, কর্ণাটকের, ইউপির। কি করে, কেন? তারা বাংলা বোঝেন? তারা বাংলার খবর শুনতে আগ্রহী? উত্তর না। কিন্তু সেই ভুয়ো সাবস্ক্রাইবার দিয়ে মানুষ ঠকানোর বিরুদ্ধে নজরদারি নেই। নজরদারি কোথায়? বিরোধী রাজনৈতিক নেতৃত্বের ওপর, বিরোধী দলের ওপর, যে কোনো প্রতিবাদী মানুষের ওপর, যে কোনো প্রতিবাদের ওপর। এক ডেমোক্রেসির খাঁড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদের মৌলিক অধিকারের ওপর। পক্ষে থাকলে যা ইচ্ছে তাই বলুন, বিপক্ষে থাকলে আপনার কথা বলার অধিকারই নেই। আর যদি তারপরেও প্রতিবাদ করতে থাকেন, তাহলে আপনার স্থান হবে জেলে, যেমনটা রয়েছেন জেএনইউ থেকে ডক্টরেট করা ছাত্রনেতা উমর খালিদ। উমর খালিদ কবেই পার করে গেছেন তার 1000 দিনের জেল জীবন, কিন্তু ইতিহাস সেখানেই থেমে থাকবে না। জেলের কুঠুরির মধ্যে বসেই জেলখানার চিঠি লিখে ফেলেন নাজিম হিকমত। কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিক টিক আওয়াজ, বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি, লাঙল চষা ভুঁইতে মাটির বুক ফুঁড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব, আর এক মহিমান্বিত জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। আমরা সেই ন্যায্য অধিকার, মৌলিক অধিকারকে ফিরে পেতে চাই। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।